আরে বাংলাদেশকে কেউ গোনায় ধরে? এজন্যই তো পাকিস্তান হচ্ছে মার্চ মাসে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে সি ক্যাটাগরির দল পাঠাচ্ছে। থামুন ভাই থামুন, এই কথা বা এই ভাবনা যদি আপনার মাথায় আসে তাহলে আপনার মাথায় সিরিয়াস রকমের সমস্যা আছে। প্রথমত পাকিস্তান যে টিমটা যারা ঘোষণা করেছে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ, যেটা কয়েকদিন পরেই শুরু হবে, এই তো কয়েকদিন পরে, মানে কয়েকদিন পরেই, এখন তো 4 তারিখ, এই কয়েকদিনের মধ্যেই, এক সপ্তাহ খানিকের মধ্যে আপনার শুরু হবে। তারা 6 জন অভিষেক না হওয়া প্লেয়ারকে আসলে স্কোয়াডে যুক্ত করেছে, মানে তাদের ডেবিউ হবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। তবে এই 6 জন কি একেবারেই নতুন? মানে এই 6 জনের নাম কি কখনো আপনি শুনেননি? মাসাদ আগাতের নাম আপনি শুনেননি? শুনেছেন বোধহয়। তারা আসলে ড্রপ করেছে কাদেরকে দেখেন, বাবর আজমকে ড্রপ করেছে। ভাই ওয়ানডেতে বাবর আজম ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সো বাবর আজম ড্রপ করতেই পারে। বাবর আজম ধরেন, কিংবা ফখর জামানকে তারা রাখেনি, বা হচ্ছে ইমামুল হককে তারা রাখেনি, তারপরে সাইম আইয়ুবকে তারা রাখেনি, যে কিন্তু শেষ কয়েকটা ওয়ানডেতে ভালোই খেলেছে। সো এই প্লেয়ারদেরকে না রাখার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের বেঞ্চের যে স্ট্রেংথ সেটাকে বাজিয়ে দেখা, ব্রাজিলের মতো আর কি। সো এটা করার সবচাইতে বড় রিজন হচ্ছে আমার এই ভালো ভালো প্লেয়ারগুলো যদি কোনো ম্যাচে আমি বসিয়ে রাখি এদেরকে, বা সামহাউ এরা যদি অফ ফর্মে চলে যায়, তখন এদের ব্যাকআপ প্লেয়ার হিসেবে যেই প্লেয়ারগুলোকে আমরা ভাবছি তারা প্রস্তুত, তারা আসলে কতটা প্রস্তুত সেটাই একটা পরীক্ষা হবে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের হোম কন্ডিশনে ওয়ানডেতে পারফরমেন্স করা না করার উপর। ঠিক আছে, দেখেন ওয়ানডেতে বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে কতটা শক্তিশালী এটা নতুন করে আমাকে বলতে হবে না। ইভেন আমাদের খুব বাজে একটা সময় যাচ্ছে, আমি মানি, স্বীকার করি, মিরাজের নেতৃত্বে খুব একটা ভালো করছি না আমরা। তারপরেও না, ওয়ানডেতে ঘরের মাঠে, স্পেশালি যখন খেলা মিরপুরে হয়, বাংলাদেশ যে কোনো দিন যে কোনো বড় দলকে, সেটা যত বড় স্ট্রেংথের দলই হোক না কেন, হারানোর সক্ষমতা রাখে। ঠিক আছে, ইভেন আমাদের পঞ্চপাণ্ডবের কোনো প্লেয়ারই হয়তো এখন অ্যাক্টিভলি খেলে না, তারপরেও রাখে। সময় লাগবে, কিছু ব্যাট প্যাচ যাবে আপনার, যেহেতু ওয়ানডে ফর্মেটে হচ্ছে আপনার মোমেন্টামগুলো একটু বড় বড় হয়। সো টি20-র মতো ছোটোখাটো মোমেন্টাম এখানে হয় না। সো বড় প্লেয়ারদের এক্সপিরিয়েন্সের একটা দাম থাকে, পার্টনারশিপ করতে পারা কিংবা সিঙ্গলস ডাবলস বের করতে পারার দক্ষতার অভাব আমাদের নতুন প্লেয়ারদের আছে, সেটা ঠিক আছে। বাট পাকিস্তান হালকাভাবে নেয়নি। পাকিস্তান হচ্ছে একটা বড় দল হিসেবে তাদের চিন্তাভাবনাটাও বড় করেই তারা দেখছে। 27 সালে, মানে 26 সালে, 1 বছর পর আপনার হচ্ছে 27 সালে বিশ্বকাপ। সো তখন আমার বেঞ্চের তরুণ তরুণ প্লেয়ারগুলো রেডি কিনা, তারা আসলে হুট করে আমি বিশ্বকাপের মতো মঞ্চে, ধরেন বাবরের কিছু একটা হলো, তখন আমি বাবরের পরিবর্তে কাউকে রেডি করেছিলাম কিনা, এই একটা বছর যে আমি এতগুলো ওয়ানডে খেললাম বিশ্বকাপ উপলক্ষে, সেই জন্যই আসলে তারা বাবর কিংবা ইভেন সাইম আইয়ুবের মতো তরুণ প্লেয়ারকেও তারা ড্রপ করেছে। কারণ তারা দেখতে চায় তাদের বেঞ্চের প্লেয়ারদের অবস্থাটা কি, এবং সেটার জন্য যখন আপনি যে দেশে অ্যাওয়ে সিরিজ খেলবেন, অ্যাওয়ে সিরিজে তারা তারা ডেফিনেটলি আপনার আপনার স্পিনের ইয়েটা নেওয়ার চেষ্টা করবে, বা হচ্ছে মাঠের যতটা সম্ভব ব্যবহার তারা করার চেষ্টা করবে, অর্থাৎ হোম কন্ডিশন কাজে লাগানোর চেষ্টা তারা সবসময় করবে। যে কোনো অ্যাওয়ে সিরিজে আপনার প্রতিপক্ষ এটা করেই। সো অ্যাওয়ে সিরিজে এটাই হচ্ছে একটা মোক্ষম সুযোগ আপনার এই সমস্ত প্লেয়ারদেরকে বাজিয়ে দেখা। সো এটাই হচ্ছে আমার কাছে মনে হয় কারণ। আর হচ্ছে পাকিস্তানের র্যাঙ্কিং ভাই 4 ওয়ানডেতে, ঠিক আছে, ওরা খুব বেশি বাজে খেললেও আপনার সরাসরি কোয়ালিফাই করা নিয়ে চিন্তাভাবনা ওদের নেই, বাট আমাদের চিন্তাভাবনা আছে। সো আমার মনে হয় বাংলাদেশকে ওরা হালকাভাবে আসলে দেখেনি, বরং হচ্ছে বাংলাদেশকে ভালোভাবেই দেখেছে। তারা চিন্তাভাবনা করছে ভালো মতো, এই কারণে কিছু প্লেয়ারকে ড্রপ করেছে। ঠিক আছে, আর এই হচ্ছে আর কি বিষয়। এখন দেখা যায় বাংলাদেশের স্কোয়াডটা কেমন দেয় তারা পাকিস্তানের এই দলটার বিপক্ষে, এটাকে হালকাভাবে নেওয়ার কোনো কারণই নেই। এরা ভাই ডোমেস্টিকে খুব ভালো ভালো খেলা প্লেয়ারই আসলে। ঠিক আছে, এবং মাসাদ আকাত তো আমি ভুল না করলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলেছিলেন, মাসাদ আকাতই তো, এই যে হাবিবুর রহমান সোহানের সাথে, নাকি আমি ভুল করছি মনে হয়। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।